এসএসসি ব্যাচের সকল শিক্ষার্থীরা, তোমাদের আনসিন প্যাসেজ থেকে 5 নাম্বার কোশ্চেনে কিন্তু একটা সামারি লিখতে হয়, তাই না? অনেকে কি করো, যে প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজ থেকে কয়েকটা লাইন ছোট ছোট করে তুলে দাও, তো দেখা গেছে যে নাম্বার পাও না। হ্যাঁ, 3 মার্ক অথবা 4 মার্কের যে তোমাকে দিয়ে চলে যায়। আসলে সামারিটা তোমাকে এমন ভাবে দেয় যে 5 নাম্বারের যে প্রশ্নে, সেটা থেকে টিচার এক্সপেক্ট করে যে পুরো বিষয়টা তুমি আগে পড়ো, পড়ে ঘটনাটা বুঝে তোমার নিজের ভাষায় সুন্দর করে ওই ঘটনাটাকে সংক্ষিপ্ত করে উপস্থাপন করো, এটাই চায়। তো যাদের ইংরেজিতে দক্ষতা যত বেশি, তারা তত ভালো মতো এগুলো লিখতে পারে। কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট ম্যাক্সিমামই তোমরা এইভাবে নিজের ভাষায় ওইটাকে সুন্দর করে সাজায় লিখতে পারো না। তো তোমাদের জন্য আজকে আমি একটা কমন ফরম্যাট নিয়ে আসছি। সো 3টা টাইপ আছে। একটা হচ্ছে, দেখতেই পাচ্ছ যে ক্যাটাগরি 1 নাম্বার হচ্ছে জীবনমূলক, বিভিন্ন ব্যক্তির জীবনী নিয়ে তোমাদের প্যাসেজগুলো আসে। সো সেটা হচ্ছে আমাদের জীবনমূলক প্যাসেজ, ওইটার জন্য একটা কমন ফরম্যাট দিছি। আরেকটা আসে ঐতিহাসিক ঘটনা বা স্থাপনা নিয়ে, ওইটা নিয়ে একটা ক্যাটাগরি 2 নাম্বার ক্যাটাগরিতে দিছি, ওটাও একটা কমন ফরম্যাট। এবং 3 নাম্বার ক্যাটাগরিতে তোমাদের দিছি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড, বুঝছো? তো এই 3টা ক্যাটাগরির প্যাসেজ থেকে যদি সামারি লিখতে হয়, তাহলে এই কমন ফরম্যাটগুলো ইউজ করলে ইজিলি তুমি 7-8 মার্ক পেয়ে যাবে, ঠিক আছে? সো জাস্ট কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেটা আমি তোমাকে বলবো। তো প্রথমে আমি তোমাদের একটু কমন ফরম্যাটটা পড়াই। দেখতেই পাচ্ছ, এটা ক্যাটাগরি 1 জীবনমূলক, মানে হচ্ছে বায়োগ্রাফিক্যাল, মানে হচ্ছে কোনো ব্যক্তির জীবনী নিয়ে যদি আসে। তাহলে দেখো শুরু করবা কিভাবে। দ্য প্যাসেজ হাইলাইট দ্য লাইফ অ্যান্ড গ্রেট ওয়ার্কস অফ, জাস্ট এখানে যেই ব্যক্তি তার নাম, এটার মানে কি, দ্য প্যাসেজ যেটা দিছে হাইলাইট দ্য লাইফ অ্যান্ড গ্রেট ওয়ার্কস অফ, ব্যক্তির নাম। তাহলে এই যে প্যাসেজটা, সেটা হচ্ছে ফুটিয়ে তুলে দ্য লাইফ, মানে জীবন, এবং গ্রেট ওয়ার্ক, অনেক মহৎ কাজগুলো, ওই ব্যক্তির নাম আর কি, বুঝছো? এবার দেখো, হু ওয়াজ এ ফেমাস, সেই ব্যক্তি কি পেশা ছিল বা তার পরিচয়টা কি, সেটা এখানে দিবা। তাহলে পেশা বা পরিচয়, হু ওয়াজ এ ফেমাস, যে ছিল অনেক জনপ্রিয়। তো এটা পেশা বা পরিচয়টা এখানে আমাদের দিতে হবে, যে কিসের জন্য সে ফেমাস ছিল বা জনপ্রিয় ছিল। এটা বর্ন ইন, জন্মস্থল এবং জন্মসাল যদি দুইটাই থাকে তাহলে দুইটাই দিব। তাহলে বর্ন ইন মানে কোথায় জন্মগ্রহণ করেছিল, জন্মস্থান অথবা জন্মসাল যেটাই থাকে সেটাই আমরা এখানে দিব। তাহলে দেখো হি সি স্পেন্ড, এখানে হি সি এর বিষয়টা কি দেখো, আসলে আমাদের দুইটা জেন্ডার আছে, তাই না? ব্যক্তির ক্ষেত্রে দুইটা জেন্ডার হয়, একটা জেন্ডার হবে ছেলে আর একটা জেন্ডার হবে হচ্ছে গিয়ে মেয়ে। তো এখন ব্যক্তি যেটা, তার সে তো ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। যদি ভাইয়া ছেলে হয় তাহলে তুমি এখানে হি ইউজ করবা। ছেলে হইলে তুমি কি ইউজ করবা বলো তো, হি, অথবা এখানে একটা ফর্ম আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো হিজ, তাই না? হি অথবা হিজ। তাহলে ছেলে হইলে হি অথবা হিজ, এই দুইটা ওয়ার্ড ইউজ করবা। হ্যাঁ, যেখানে যেখানে হি সি এর মধ্যে হি ছেলের বেলায়, হিজ হারের মধ্যে হি হিজ ছেলের বেলায়। এবার আসো মেয়ের বেলায় হচ্ছে হি সি এর মধ্যে সি ইউজ করবা, এবং হিজ হারের বেলায় হার ইউজ করবা। এটা তো বুঝছো, তাই না? তো এখানে দেখো, ধরে নাও ছেলে, তাহলে হি স্পেন্ট হিজ লাইফ ওয়ার্কিং ফর দ্য ফিল্ড অফ, সে তার জীবন কি ধরনের কাজে নিয়োজিত করছে সেটা, তাই না? হি স্পেন্ট হিজ লাইফ ওয়ার্কিং ফর দ্য ফিল্ড অফ, কোন ফিল্ডে বা কোন ক্ষেত্রে সে কাজ করেছে, তার কাজের ক্ষেত্র বা বিষয়টা এখানে আমাদের লিখতে হবে। মানে কোন বিষয় নিয়ে সে কাজ করেছে বা কোন ক্ষেত্র নিয়ে সে কাজ করেছে, তো সেটা আমাদের এখানে লিখতে হবে প্যাসেজ থেকে খুঁজে বের করে। ওকে, এবার আসো, হিজ হার মোস্ট ইম্পর্টেন্ট সাকসেস ওয়াজ, তার জীবনে একটা সবচেয়ে বড় যে সফলতা, সেই সফলতাটা খুঁজে বের করে এখানে লিখে ফেলতে হবে, একটি প্রধান কাজ বা আবিষ্কার, বুঝছো? হিজ হার অথবা হিজ মোস্ট ইম্পর্টেন্ট সাকসেস ওয়াজ, তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সফলতা ছিল সেটা এখানে লিখতে হবে। হুইচ ব্রট হিম অথবা হার এ লট অফ রেসপেক্ট, যেটা তাকে ওকে অনেক সম্মান এনে দিয়েছে। ইভেন দো হি সি ফেস মেনি প্রবলেম, দেখো সে যদিও সে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। দেখো ফেস মেনি প্রবলেম, যদি সমস্যার কথা দিয়ে থাকে তাহলে সেই সমস্যাটা আমরা লিখব এখানে হচ্ছে ইনক্লুডিং দিয়ে সেই সমস্যাটা আমরা লিখব। হ্যাঁ, আর যদি সমস্যার কথা দিয়ে না থাকে তাহলে জাস্ট আমরা এখানে হি সি ফেস মেনি প্রবলেম বাট হি সি নেভার গেভ আপ, সে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, সমস্যাগুলো থাকলে দিয়ে দিব, নাহলে দিব না, কিন্তু কখনো সে হাল ছাড়ে না, এটা আমরা লিখে দিব, ঠিক আছে? সো দেখো which brought him, আচ্ছা এটা তো পড়ছি, তাই না? তো দেখো, টুডে হিজ হার নোবেল ওয়ার্ক স্টিল ইন্সপায়ার পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আজকে তার যে মহৎ কাজ সেটা পুরো পৃথিবীর মানুষকে
উৎসাহিত করে। বুঝছো, এই ছিল হচ্ছে আমাদের কমন ফরম্যাট। আমরা কমন ফরম্যাটটা পড়লাম এবং বুঝলাম, এবং এখান অনুযায়ী দুইটা প্যাসেজ দিয়ে আমি তোমাদের কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেটা বুঝাই। আচ্ছা, প্রথমেই দেখো এই যে হচ্ছে প্যাসেজ সুভাষচন্দ্র বোস। আচ্ছা, এবার দেখো এই প্যাসেজের সামারি কমন ফরম্যাট দিয়ে কিভাবে লিখবা সেটা আমি তোমাদের একটুখানি শিখাই। তো আমাদের কমন ফরম্যাটের একদম প্রথম লাইন কি ছিল? দ্য প্যাসেজ হাইলাইট দ্য লাইফ অ্যান্ড গ্রেট ওয়ার্কস অফ, পরে হচ্ছে একটা ব্যক্তির নাম হবে। তো এখানে ব্যক্তি হিসেবে আছে সুভাষচন্দ্র বোস। তাহলে আমরা এই যে দেখো দ্য প্যাসেজ হাইলাইট দ্য লাইফ অ্যান্ড গ্রেট ওয়ার্কস অফ, এই যে জাস্ট ব্যক্তির নাম বসাই দিলাম সুভাষচন্দ্র বোস। বুঝছো, এবার হচ্ছে আমাদের কি হবে? হু ওয়াজ এ ফেমাস, তারপরে তার পেশা বা পরিচয়। এখান থেকে আমরা দেখবো যে তার পেশা বা পরিচয় কি। এই যে দেখো সে ছিল একজন ইন্ডিয়ান জাতীয়তাবাদী। হি ওয়াজ এ ইন্ডিয়ান ন্যাশনালিস্ট। তাহলে সে ছিল একজন ইন্ডিয়ান ভারতীয় জাতীয়তাবাদী। তো সে হচ্ছে একজন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট। তো এটা আমরা পাইছি। আবার আরো একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে সে ছিল একজন রেসপেক্টেড লিডার। ওকে, তো এই দুইটা জিনিস আমরা এখানে বসাই দিব। তাহলে দেখো হু ওয়াজ এ ফেমাস, পেশা বা পরিচয়। এখানে দেখো হু ওয়াজ এ ফেমাস, এই যে ইন্ডিয়ান ন্যাশনালিস্ট অ্যান্ড রেসপেক্টেড লিডার, ওইটা না লিখে শর্টকাটে আমরা একটু লিডারে লিখছি। যারা ইংলিশ ভালো বুঝো তারা একটু সাজিয়ে গুছিয়ে লিখবা, আর যারা কম বুঝো তারা এই যে যা পাইছো রেসপেক্টেড লিডার পুরোটাই বসায় দিবা। বুঝছো, এবার আসো আমাদের কমন ফরম্যাটে কি ছিল ভাইয়া? কমন ফরম্যাটে ছিল বর্ন ইন, জন্মস্থান বা জন্মসাল। তাহলে আমরা এখানে দেখো জন্মস্থান বা জন্মসাল, জন্মস্থান এখানে দেখবা যে নাই, কিন্তু জন্মসালটা আছে, এই যে জন্মসাল। তাহলে এই যে আমরা এখানে দেখো লিখে দিছি এই যে বর্ন ইন, এই যে জন্মসালটা, তাই না? এটা হচ্ছে জন্মসালটা। এই যে এটা হচ্ছে কিন্তু মৃত্যুসাল। হ্যাঁ, এইভাবে দেওয়া থাকলে প্রথমে জন্ম পরে হচ্ছে মৃত্যু, এটা হচ্ছে মৃত্যুসাল। এই যে বর্ন ইন, জন্মসালটা আমাদের দিতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে কি আমাদের জন্মসাল। বুঝছো, এরপর দেখো আমাদের এখানে কি ছিল? হি হি সি এর মধ্যে আমরা হি দিব, কারণ সুভাষচন্দ্র বোস একজন ছেলে। তাহলে হি স্পেন্ড হিজ লাইফ ওয়ার্কিং ফর দ্য ফিল্ড অফ, কিসের জন্য সে কাজ করেছিল? একটু মনোযোগ দিয়ে যদি দেখি তাহলে আমরা দেখব যে আসলে সে কাজ করেছিল ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে। ঠিক আছে, একটু ভালো মতো পড়লে দেখবা যে এই যে টু গেট রিড ইন্ডিয়া অফ ব্রিটিশ রুল উইথ দ্য হেল্প অফ জার্মানি অ্যান্ড জাপান লেফট ট্রাবল লেগেসি। তাই এখান থেকে আমরা বুঝলাম যে হ্যাঁ, ভারতীয়দের ব্রিটিশ আন্দোলন থেকে বা ব্রিটিশদের থেকে মুক্ত করার জন্য সুভাষচন্দ্র বোস কাজ করছে। সো এই জন্য আমরা এখানে লিখছি যে ফিল্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। দেখো এই যে ইন্ডিয়ান্স ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। বুঝছো, তো এই লাইনটা একটুখানি আমাদের চেঞ্জ করে লিখতে হয়েছে, কারণ এখানে তার ওয়ার্কিং ফিল্ড হিসেবে মানে অনেক কিছু দেওয়া আছে। তো সেগুলোকে একদম শর্ট করে আমরা একটা লাইন লিখলাম, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। ব্রিটিশদের আন্দোলন থেকে ইন্ডিয়াকে হচ্ছে গিয়ে তোমার স্বাধীন করা বা মুক্ত করা। সো এইভাবে একটুখানি সামান্য চেঞ্জ করে দিলে এটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে, তো ফুল মার্ক পাবা। বাট যারা কিছুই বুঝো না তারা কি করবা? তারা দেখো জাস্ট এখানে দেখো এই যে এইটা লিখে দিতে পারো, ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু রিড ইন্ডিয়া অফ ব্রিটিশ রুল উইথ দ্য হেল্প অফ জার্মানি অ্যান্ড জাপান লেফট ট্রাবল লেগেসি। বুঝছো, এইটাই এতটুকু জাস্ট হচ্ছে লিখে দিবা। বুঝছো, সো তোমরা যারা বুঝো তারা তো বললামই যে একটুখানি প্যাসেজ অনুযায়ী যতটুকু চেঞ্জ করে করতে পারো ম্যাক্সিমাম চেষ্টা করবে সেই চেঞ্জগুলো করে তারপর হচ্ছে অ্যান্সার করতে। যারা বুঝো না কোনো একটা লাইন পাইলে হুবহু ওই লাইনটা বসায় দিবা। হ্যাঁ, অনেক অংশ হয়ে যাবে। বুঝছো, অনেক অংশ হয়ে যাবে। এবার আসো, তারপরে দেখো এখানে আমাদের কি ছিল? এই যে এখানে হচ্ছে হিজ হার, এখানে আমরা হার দেবো না, হিজ মোস্ট ইম্পর্টেন্ট সাকসেস ওয়াজ, তার জীবনের একটা সফলতা সম্পর্কে আমরা এখানে লিখবো। তো আমরা দেখবো যে তার এখানে একটা সফলতা ছিল, সে হচ্ছে রাইজিং টু বিকাম কংগ্রেস প্রেসিডেন্ট ইন 1938 অ্যান্ড 39। সো এইটা যারা কম বুঝে এটা পাইছো, এটাই হচ্ছে গিয়ে তার সাকসেস, রাইজিং টু বিকাম কংগ্রেস প্রেসিডেন্ট। সে হচ্ছে কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিল 1938 থেকে 1939 সালে, তো এটা তার সাকসেস। তো এখানে আমরা আরেকটু চেঞ্জ করে লিখছি, এবার তোমরা কি লিখবে দেখো, যারা কম বুঝো তারা জাস্ট এই লাইনটা এভাবে জাস্ট যেটা পাইছো যেটা তার সাকসেস হিসেবে বুঝছো বসাই দিবে। এই যে দেখো, তাহলে হিজ মোস্ট ইম্পর্টেন্ট সাকসেস ওয়াজ রাইজিং টু বিকাম দ্য কংগ্রেস প্রেসিডেন্ট। এখানে আমরা আর একটু দেখছি যে সে ছিল একজন রেডিক্যাল উইং অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে এটাও আমরা এখানে একটুখানি সুন্দর করে সাজিয়ে লিখে দিছি যে রাইজিং টু বিকাম দ্য কংগ্রেস প্রেসিডেন্ট অ্যান্ড লিডিং দ্য রেডিক্যাল উইং অফ দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। তো আমরা এখানে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট লিখে দিলেও তুমি যদি এই লাইনটা পুরোটা লিখে দিতা যে রেডিক্যাল উইং অফ দ্য ন্যাশনাল কংগ্রেস, তাও কিন্তু এটা হয়ে যেত। বুঝছো, তাও কিন্তু এটা হয়ে যেত। তো এইভাবে জাস্ট লিখে ফেলবা। এবার আসো
which brought him a lot of respect, এটা তো আমাদের এই কমন ফরম্যাটটাই আছে তাই না, এই যে জাস্ট একটা সাকসেস দেওয়ার পরে একটা আবিষ্কার বা কাজ দেওয়ার পরে which brought him a lot of respect। আচ্ছা দেখো হি হিজ, আবার যদি এখানে হিম অথবা হার থাকে সেখানে কিন্তু তুমি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এখানে কি দিবা, হিম দিবা, হি হিজ হিম এগুলো ছেলেদের ক্ষেত্রে ইউজ করবো। তাহলে হিম এ লট অফ রেসপেক্ট, বুঝছো, যেটা তাকে অনেক সম্মান এনে দিয়েছিল। এবার দেখো ইভেন দ হি ফেস মেনি প্রবলেম, এখানে কোনো প্রবলেমের কথা থাকলে সেই প্রবলেমের কথাটা আমরা তুলে দিব। তো এই যে একটা প্রবলেম ছিল, হি ওয়াজ আউটস্টেটেড ফ্রম কংগ্রেস লিডারশিপ পজিশন, তাকে ওই যে লিডারশিপ পজিশনে যে উঠেছিল সেটা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা প্রবলেম, তো আমরা এখানে লিখছি ইভেন দ হি ফেস মেনি প্রবলেম, তো ইনক্লুডিং দিয়ে সেই প্রবলেমটা আমরা এখানে উল্লেখ করে দিছি। দেখো ইনক্লুডিং বিং আউটস্টেটেড, ঠিক আছে, বিং আউটস্টেটেড ফ্রম কংগ্রেস লিডারশিপ পজিশন, বুঝছো, এটাই আমরা লিখছি এখানে, ইনক্লুডিং বিং আউটস্টেটেড ফ্রম লিডারশিপ এন্ড প্লেস আন্ডার হাউস অ্যারেস্ট। আরো একটা প্রবলেম ছিল, তাকে কিন্তু এই যে দেখো এখানে এই যে হাউস অ্যারেস্ট, ঠিক আছে, তাহলে এই যে প্লেসড আন্ডার তাকে হাউস অ্যারেস্ট গৃহবন্দীও করা হয়েছিল। তো এই দুইটা প্রবলেমের কথা আমরা উল্লেখ করছি, বাট তোমরা চাইলে প্রবলেমের কথা উল্লেখ নাও করতে পারো, আবার তোমরা চাইলে একটা যেটা পাইছো খুঁজে সেটাও বসাইতে পারো, বুঝছো। তো জাস্ট এরকম ভাবে একটুখানি বুঝে নিতে হবে যে কোথায় কি বসাইতে হবে। তো প্রবলেমের কথা উল্লেখ করতেও পারো, নাও করতে পারো। এই যে দেখো ইনক্লুডিং বিং আউটস্টেটেড ফ্রম লিডারশিপ এন্ড প্লেস আন্ডার হাউসেস, এই কথাটা পুরোটা না দিলেও কোনো সমস্যা নাই, জাস্ট এটা দিয়ে দিবা। এই যে ইভেন দো হি ফেস মেনি প্রবলেম হি নেভার গেভ আপ, এই লাইনটা দিয়ে দিবা। প্রবলেম যদি খুঁজে না পাও বা প্রবলেম পাইছো কিন্তু কি হবে সেটা বুঝতেছো না, কিভাবে লিখবা, তো জাস্ট প্রবলেম দেওয়ার দরকারই নেই, হি নেভার গেভ আপ এটা দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে এটা তো একদম কমন ফর্মেটে যাই, টুডে হিজ নোবেল ওয়ার্ক স্টিল ইন্সপায়ার পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, বুঝতে পারছো। আচ্ছা এবার আমরা এই প্যাসেজের সামারিটা লিখবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আলেকজান্ডার ভোল্টার প্যাসেজটা দেওয়া আছে। তো এখানে দেখো দ্য প্যাসেজ হাইলাইট দ্য গ্রেট ওয়ার্কস অফ, এটা আমাদের জাস্ট নামটা বসবে, এখানে আমরা বসাই দেবো আলেকজান্ডার ভোল্টা। তারপরে হু ওয়াজ এ ফেমাস, তার এখানে পেশা বা পরিচয়টা বসবে। তাহলে হু ওয়াজ এ ফেমাস, তার পেশা কিন্তু এখানে দেওয়া আছে ইটালিয়ান ফিজিসিস্ট, তো সেটাই আমরা লিখলাম, এই যে হু ওয়াজ এ ফেমাস ইটালিয়ান ফিজিসিস্ট। তারপরে বর্ন ইন, জন্মস্থান বা জন্মসাল, দেখো জন্মস্থান জন্মসাল দুইটাই দিয়ে দিচ্ছে, যে বর্ন ইন কোমো ইটালি অন ফেব্রুয়ারি 1745, এই লাইনটা আমরা বসাই দিলাম, বর্ন ইন কোমো ইটালি অন ফেব্রুয়ারি 1745, বুঝছো। এবার দেখো হি স্পেন্ড হিজ লাইফ ওয়ার্কিং ফর দ্য ফিল্ড অফ, কি নিয়ে কাজ করছিল, কাজের ক্ষেত্রে দিয়ে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে ফিজিক্সের প্রফেসর হয়েছে এবং সে কেমিস্ট্রি নিয়ে কাজ করছে, তাহলে আমরা এখানে কেমিস্ট্রি অফ গ্যাসেস, তাহলে আমরা এটা বলে দিব যে শি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি অফ গ্যাসেস, ঠিক আছে। এই দুইটা জাস্ট লাইন আমরা বলে দিলাম। এবার হচ্ছে হিজ মোস্ট ইম্পর্টেন্ট সাকসেস, কি নিয়ে সে সাকসেস হয়েছিল বলো। এই যে দেখো তার সাকসেস ছিল দ্য এম্পারার অফ অস্ট্রিয়ার যে শাসক ছিল, মেড হিম দ্য ডিরেক্টর অফ ফিলোসফিক্যাল ফ্যাকাল্টি অফ পাদুয়া, তাহলে পাদুয়ার ফিলোসফিক্যাল যে ফ্যাকাল্টিস ছিল, মানে যে তোমার দর্শন বা দার্শনিক বিভাগ, মানে কি ফিলোসফিক্যাল ফ্যাকাল্টি, এটা মানে হচ্ছে দার্শনিক বিভাগ। তো পুরো লাইনটার কি দাঁড়ায়, এম্পারার অফ অস্ট্রিয়ার যে শাসক ছিল, মেড হিম দ্য ডিরেক্টর অফ ফিলোসফিক্যাল ফ্যাকাল্টি অফ পাদুয়া, তাহলে পাদুয়ার দার্শনিক বিভাগের সে তাকে ডিরেক্টর বা হচ্ছে পরিচালক বানিয়েছিল, এটাই তার জীবনে একটা সাকসেস স্টোরি আমরা লিখে দিয়েছিলাম। এই যে এখানে দেখো এই যে হিজ মোস্ট ইম্পর্টেন্ট সাকসেস ওয়াজ দ্য এম্পারার অফ অস্ট্রিয়া মেড হিম দ্য ডিরেক্টর অফ ফিলোসফিক্যাল ফ্যাকাল্টি অফ পাদুয়া। তো এই পরে যাচ্ছে আমাদের কমন ফর্মেটের লাইনটা, উইচ ব্রট হিম এ লট অফ রেসপেক্ট। তাহলে দেখো এখানে কোনো প্রবলেমের কথা উল্লেখ করা নাই, তাহলে আমরা কিছু উল্লেখও করবো না, আর থাকলেও উল্লেখ না করলেও চলবে। ইভেন দো হি ফেস মেনি প্রবলেম, যদিও সে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, হি নেভার গিভ আপ, সে কখনোই হচ্ছে হাল ছেড়ে দেয়নি। টুডে হিজ নোবেল ওয়ার্ক স্টিল ইন্সপায়ার পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে তার যে কাজটা সেটার জন্য হচ্ছে সে তার আদর্শ কাজগুলোর জন্য এখনো স্মরণীয় হয়ে আসছে এবং হচ্ছে মানুষের কাছে সে একজন ইন্সপায়ারেশন। তো এটা তো সবগুলো কমন লাইনেই থাকে, তাই না। তো এখানে দেখো পরবর্তী প্যাসেজ আমাদের 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার প্যাসেজ হচ্ছে ঐতিহাসিক ঘটনা বা স্থাপনা নিয়ে। এবার আসো ঐতিহাসিক ঘটনা বা স্থাপনা, এটা একটু সহজ তুলনামূলকভাবে। এখানে দেখো দিস প্যাসেজ টেলস আস অ্যাবাউট দ্য হিস্টোরি অ্যান্ড ইম্পর্টেন্স অফ, ওই যে ঘটনা বা স্থাপনার নাম, এটা কোনো ঘটনা হইতে পারে অথবা স্থাপনার নাম হতে পারে, তো আমরা দেখবো একটু করে। তো দিস প্যাসেজ টেলস আস, এই প্যাসেজটা আমাদের বলে অ্যাবাউট দ্য হিস্টোরি মানে ইতিহাস, অ্যান্ড ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, অফ যে ঘটনা বা স্থাপনা সেটার নাম। তাহলে এই প্যাসেজটা আমাদের বলে ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে ঘটনাটার, যে ঘটনা বা স্থাপনার নাম আমরা এখানে লিখব। ইট এক্সপ্লেইন, এটা আমাদের হচ্ছে বর্ণনা করে, হাউ ইট স্টার্টেড,
কিভাবে এটা শুরু হয়েছিল, এন্ড হাউ ইট বিকাম ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড, এবং পুরো পৃথিবীতে এটা কিভাবে জনপ্রিয় হয়েছিল সেটা আমাদের ওই প্যাসেজটা বলে। এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ইট ইজ, এটার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে একটি বিশেষ লাইন বা তথ্য আমাদের বলে বসাতে হবে। বিকজ অফ ইটস স্পেশাল ব্যাকগ্রাউন্ড, তাহলে বিকজ অফ মানে হচ্ছে কারণ, ইটস স্পেশাল মানে হচ্ছে বিশেষ, আর ব্যাকগ্রাউন্ড এখানে আসলে ইতিহাস হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এটার বিশেষ ইতিহাসের কারণে ইট হ্যাজ বিকাম, এটা হয়ে গেছে সিম্বল অফ, প্রতীক, কিসের প্রতীক? যদি ওই ঘটনাটা বা স্থাপনাটা আমাদের কোনো অর্জন হয় তাহলে আমরা অ্যাচিভমেন্ট ইউজ করব, যদি কোনো দুঃখজনক ঘটনা হয় তাহলে ট্র্যাজেডি ইউজ করব, আর যদি কোনো আবিষ্কার বা উদ্ভাবন হয় তাহলে ইনোভেশন ইউজ করব। বুঝছো, তিনটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ইউজ করব। তাহলে দেখো, টুডে, আজ, ইট ইজ নোন অ্যাজ এ গ্রেট পার্ট অফ হিউম্যান হিস্টোরি, মানব সভ্যতার একটা বিশেষ অংশ হিসেবে এটা জানে মানুষ বা চিনি, হ্যাঁ, বা জানা হয়। দ্যাট স্টিল ইন্টারেস্ট পিপল এভরিওয়্যার, যা সব জায়গার মানুষকে উৎসাহিত করে বা ইন্টারেস্ট বা আনন্দ দেয়। বুঝছো, এরকম কিছু একটা কথা আমরা এখানে লিখলাম। এবার হচ্ছে এই কমন ফরম্যাট অনুযায়ী টাইটানিকের যে মর্মান্তিক ঘটনা ছিল সেটা আমরা এখানে লিখবো। তাহলে দেখো, দিস প্যাসেজ টেলস আস অ্যাবাউট হিস্টোরি অ্যান্ড ইম্পর্টেন্স অফ, এই যে দেখো আমাদের কি ছিল বলো, এই যে দিস প্যাসেজ টেলস আস অ্যাবাউট দ্য হিস্টোরি অ্যান্ড ইম্পর্টেন্স অফ, যার ঘটনা বা স্থাপনার নাম। তো ঘটনা হচ্ছে, স্থাপনা বলতে একটা, এটা আসলে ঘটনাও বলা যায়, একটা স্থাপনাও বলা যায়, কারণ টাইটানিক জাহাজ, তাহলে আমরা এখানে ইম্পর্টেন্স অফ দ্য টাইটানিক, এখানে জাস্ট জাহাজের নামটা আমরা এখানে লিখে দিলাম। ইট এক্সপ্লেইন হাউ ইট স্টার্টেড অ্যান্ড হাউ ইট বিকাম ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড, এটা তো পুরো কমন লাইন অনুযায়ী বসছে। এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ইট ইজ, তাহলে যে আমরা এখানে দেখো এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ইট, একটি বিশেষ তথ্য। তাহলে টাইটানিকের একটা বিশেষ তথ্য কি বলো? বরফের সাথে ধাক্কা খাইছে এবং ডুবে গেছে, এটাই তো। এখান থেকে সেটা আমরা এটা খুঁজে বের করব। এই যে দেখো, এখান থেকে এই যে আমরা এটাকে খুঁজে বের করব। তো এখান থেকে আমরা দেখতেছি এই যে স্ট্রাক অ্যান্ড আইসবার্গ, তাহলে হচ্ছে একটা বরফের সাথে ধাক্কা লেগেছিল, অ্যান্ড স্যাঙ্ক, কোথায়? এখানে আমরা দেখব যে আমাদের এই যে আইসবার্গের সাথে ধাক্কা লাগছে এবং হচ্ছে কি হয়েছে বলতো, ডুবে গেছে। তুমি যদি ডুবে গেছে ওই লাইনটা খুঁজে না পাও তাহলে জাস্ট এতটুকু দিলেও হবে যে স্ট্রাক অ্যান্ড আইসবার্গ। তো এখানে আমরা কিন্তু দেখো স্ট্রাক অ্যান্ড আইসবার্গ অ্যান্ড হচ্ছে এই যে টাইটানিক স্যাঙ্ক, এইটা দুইটা ইনফরমেশন আমরা পেয়েছি। তো ওই দুইটা ইনফরমেশন আমরা এখানে লিখেছি। দেখো এখানে, ইজ ইট দ্যাট ইট স্ট্রাক অ্যান্ড আইসবার্গ, একটা বরফের টুকরার সাথে ধাক্কা লেগেছিল, অ্যান্ড স্যাঙ্ক, ডুবে গিয়েছিল। বুঝছো, এটা আমরা এখানে লিখলাম। এবার আসো, বিকজ অফ ইটস স্পেশাল ব্যাকগ্রাউন্ড ইট হ্যাজ বিকাম এ সিম্বল অফ, যেহেতু এটা একটা দুঃখজনক ঘটনা। দেখো এখানে আমি কি বলছিলাম, এই যে এখানে যদি হয় হচ্ছে আমাদের বিকজ অফ ইটস স্পেশাল ব্যাকগ্রাউন্ড ইট হ্যাজ বিকাম এ সিম্বল অফ অ্যাচিভমেন্ট, ট্র্যাজেডি অ্যান্ড ইনোভেশনের মধ্যে শুধুমাত্র যেই ঘটনাটা দুঃখজনক সেটা হচ্ছে ট্র্যাজেডি বসবে। তো এটা তো আমাদের কোনো দুঃখজনক ঘটনা, তাহলে আমরা এখানে কি বসাবো বলো তো? ট্র্যাজেডি। তো এটাই হয়েছে দ্য স্পেশাল ব্যাকগ্রাউন্ড ইট হ্যাজ বিকাম এ সিম্বল অফ ট্র্যাজেডি, হ্যাঁ, মানে এটা একটা দুঃখজনক ঘটনায় পরিণত হয়েছে। তো টুডে, এটা তো তুমি জাস্ট কমন লাইন অনুযায়ী লিখে দিবা, এটা তো আর কোনো চেঞ্জ হবে না। তার চেঞ্জ হইলো শুধুমাত্র এই জায়গায়, এই জায়গাটাই চেঞ্জ হয়েছে, আর কোনো জায়গায় চেঞ্জ না। এটা খুবই সহজভাবে ভাইয়া বানাইছি, এই জায়গাটাই শুধুমাত্র চেঞ্জ হবে, জাস্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এটা সম্পর্কে, আর বাকি সব 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 সেম, বাকি সব সেম। জাস্ট এটা মুখস্থ করলে খুব সুন্দর করে এটা লিখে দিয়ে আসতে পারবা। এবার আসো, আইফেল টাওয়ার সম্পর্কে তোমরা সবাই জানো। তো আইফেল টাওয়ার প্যাসেজটা আমরা লিখবো এই কমন ফরম্যাট অনুযায়ী। দেখো, দিস প্যাসেজ টেলস অ্যাবাউট দ্য হিস্টোরি অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য, কিসের? একটা স্থাপনা, আইফেল টাওয়ার লিখে দিলাম আমরা। ইট এক্সপ্লেইন, ওই যে কমন লাইন অনুযায়ী যা আছে সেম। এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ইট ইজ, এইখানেই তো আমাদের চেঞ্জ করতে হবে। তো এইখানে অনেক কিছু তুমি দিতে পারো। তাহলে দেখো, তো তুমি একটা ভেরি ইম্পর্টেন্ট তোমার হচ্ছে ফ্যাক্টরির জায়গায় তুমি এখানে দিতে পারো গুস্তাভ প্রোপাস এ 989 ফিট টাওয়ার অফ আয়রন, ঠিক আছে, এটা তুমি হচ্ছে দিতে পারো, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হিসেবে দিতে পারো। আবার দিতে পারো এই যে ইট ইজ দ্য হাইস্ট স্ট্রাকচার অফ আয়রন মেড বাই ম্যান, এটাও দিতে পারো, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটাও দিতে পারো, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এটাও দিতে পারো, ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটাও দিতে পারো। আবার কেউ চাইলে এটাও দিতে পারো, এই যে এই লাইনটার সাথে, ইট ইজ দ্য হাইস্ট স্ট্রাকচার আয়রন মেড বাই ম্যান, নো সাচ স্ট্রাকচার হ্যাড বিন কনস্ট্রাক্টেড বিফোর, এই লাইনটাও দিতে পারো। যেইটা তুমি খুঁজে পাও, যেটা তোমার কাছে মোস্ট রিলেভেন্ট মনে হয় সেটা তুমি দিবা। হ্যাঁ, তো আমরা এখানে কি দিয়ে দিছি দেখো, এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ইট ইজ দ্যাট ইট ওয়াজ কমপ্লিটেড ইন 1889, এই যে দেখো 1889 কমপ্লিট হয়েছে। কোথায় আমাদের এই ইনফরমেশনটা দেওয়া আছে, এই যে দেখো কমপ্লিটেড ইন মার্চ 1889, ঠিক আছে, এটা আমরা দিছি। এই যে দেখো, অ্যাজ এ
989 ফিট আয়রন টাওয়ার। বুঝছো? তো এই ইনফরমেশনটা আমরা একটুখানি খুঁজে বের করে সাজায় নিজের মতো করে লিখে দিলাম যে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ইট ইজ দ্যাট ইট ওয়াজ কমপ্লিটেড ইন 1889 এটা সম্পূর্ণ হয়েছে অ্যাজ এ 989 ফিট টাওয়ার অফ আয়রন, আয়রনের 989 ফিট উচ্চতার টাওয়ার। তো এটা ইনফরমেশন ছিল ইম্পর্টেন্ট, তো আমরা এটা এখানে দিয়ে দিলাম। বুঝছো? তো আর বাকি এখানে দেখো বিকজ অফ ইস স্পেশাল ব্যাকগ্রাউন্ড ইট হ্যাজ বিকাম এ সিম্বল অফ, যেহেতু এটা একটা আবিষ্কার, নতুনত্ব, তো এই জন্য আমরা এখানে কি দিছি, ইনোভেশন দিয়ে দিছি। জাস্ট এতটুকুই, আর কিচ্ছু না। এবার আসো 3 নাম্বার প্যাসেজ, এখানে হচ্ছে বিজ্ঞান ও পরিবেশ রিলেটেড। তো এখানে কোথায় একটুখানি চেঞ্জ করতে হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তো এখানে দেখো দ্য টেক্সট গিভস আস ইউজফুল ইনফরমেশন অ্যাবাউট, ওই বিষয়ের নাম লিখে দিতে হবে, অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট ইন নেচার, পরিবেশের তার গুরুত্ব সম্পর্কে। এবার আসো ইট শোজ হাউ ইট হেল্পস টু কিপ দ্য এনভায়রনমেন্ট ব্যালেন্স, এটা আমাদের দেখায় যে কিভাবে এটা আমাদের পরিবেশকে ঠিক রাখে। দ্য প্যাসেজ মেনশন ইম্পর্টেন্ট থিং লাইক, একটি বিশেষ তথ্য এখানে দিতে হবে, বাট ইট অলসো ওয়ার্ন আস অ্যাবাউট দ্য প্রবলেম, একটা প্রবলেম বা হুমকি সম্পর্কে এখানে দিতে হবে। ফাইনালি ইট সেজ দ্যাট উই মাস্ট টেক কেয়ার অফ দিস ন্যাচারাল রিসোর্স টু সেভ ইট ফ্রম দ্য ফিউচার, সেভ ইট ফর দ্য ফিউচার। বুঝছো? তাহলে আমাদের হচ্ছে কি করতে বলছে, ইট সেজ উই মাস্ট টেক কেয়ার অফ দিস ন্যাচারাল রিসোর্স, আমাদের অবশ্যই এই প্রাকৃতিক সম্পদগুলোকে রক্ষা করতে হবে, টু সেভ ইট ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। বুঝছো? টু সেভ ইট ফর দ্য ফিউচার, তো ভবিষ্যতের জন্য এগুলোকে আমাদের রক্ষা করতে হবে, এটাই বলছে। এই এখন আমরা একটা প্যাসেজ দিয়ে এই কনফার্মারটা কিভাবে লিখবো সেটা। তো দেখো এখানে হাকালুকি হাওর সম্পর্কে বলছে, তাহলে এটা কি, আমাদের পরিবেশ নিয়ে কিন্তু আসছে, বিজ্ঞান নিয়ে আসে নাই, এই প্যাসেজটা পরিবেশ নিয়ে আসছে। হাকালুকি হাওর হচ্ছে একটা বাংলাদেশের খুবই জনপ্রিয়, অনেক বড় একটা হাওর। হ্যাঁ, তো এখানে আমাদের শুরু করি আমরা। দ্য টেক্সট গিভস আস ইউজফুল ইনফরমেশন অ্যাবাউট, কি সম্পর্কে ছিল এই ঘটনা বা যেটা সম্পর্কে, এই যে এখানে আমাদের দেখো বিষয়ের নাম, তো বিষয় ছিল হাকালুকি হাওর, তো আমরা এখানে হাকালুকি হাওর দিয়ে দিছি। অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন নেচার, এটা তো কমন ফরম্যাট। ইট শোজ হাউ ইট হেল্পস টু কিপ দ্য নেচার, এটা তো কমন ফরম্যাট। এবার দেখো দ্য প্যাসেজ মেনশন ইম্পর্টেন্ট থিং লাইক, কি ইম্পর্টেন্ট থিং নিয়ে এটা আলোচনা করে, তাহলে এটা দেখো এখানে দেখো ইট ইজ এ রেস্টিং প্লেস ফর দ্য মাইগ্রেটরি ওয়াটারফাউলস, মানে হচ্ছে অতিথি পাখিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে, এটা আমরা দিচ্ছি। অনেক কিছু তোমরা দিতে পারতা। এখানে দেখো দ্য প্যাসেজ মেনশন দ্য ইম্পর্টেন্ট থিং লাইক, একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দ্য হাওর ওয়াজ, দেখো এটা দেওয়া যেত না, এই যে হাকালুকি, এই যে দেখো কমপ্লেক্স ইকোসিস্টেম কন্টেইনিং মোর দেন 238 ইন্টারকানেক্টিং বিলস অ্যান্ড ঝিলমহলস, এটাও দিতে পারতা, তাই না? তো এটাও দিতে পারতা। আবার আমরা এই যে এটা দিছি আর কি, আমরা আমাদের প্যাসেজে এই যে দ্য ইম্পর্টেন্ট রেস্টিং প্লেস ফর দ্য মাইগ্রেটরি ওয়াটারফাউলস, এটা আমরা দিছি আমাদের প্যাসেজে। তোমরা চাইলে ওই যে লাইনটা দাগা দিছি সেটাও দিতে পারতা, তাই না? তো এরপরে আরো কি কি দিতে পারতা, দেখো এখানে এটা দিতে পারতা যে এই যে ইট সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি অ্যান্ড প্রোভাইড ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট লাইভলিহুড বেনিফিট টু নিয়ারলি 1,90,000 পিপল, চাইলে এই লাইনটাও দিতে পারতাম, যে কোনো একটা লাইন এখানে বসাই দিবা। দ্য প্যাসেজ মেনশন দ্য ইম্পর্টেন্ট থিংস লাইক, এখানে যে কোনো একটা লাইন যেটা তোমার কাছে মোস্ট কনভিনিয়েন্ট মনে হয় সেটা যে কোনো একটা লাইন বসাই দিলেই হয়ে যাবে। বুঝছো? তো ভাই আমরা এখানে জাস্ট আমাদের কাছে এটা ভালো লাগছে, দ্য হাওর ইজ ভেরি ইম্পর্টেন্ট রেস্টিং প্লেস ফর দ্য মাইগ্রেটরি ওয়াটারফাউলস ফ্লাইং ইন ফ্রম নর্থ, এটা আমাদের দেই নেই, কিন্তু এই যে মাইগ্রেটরি ওয়াটারফাউলস অ্যান্ড লাগে এটাও দিতে পারতাম যে এই যে প্রোভাইড ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট লাইভলিহুড বেনিফিট টু নিয়ারলি 1,90,000 পিপল, দুইটা লাগাইও দিতে পারতাম, তাহলে আরেকটু সুন্দর হইতো। তো যেটা তোমার কাছে সুবিধাজনক মনে হয় সেটাই দিবা, তাই না? অনেক কিছু বললাম, অনেকভাবে এটাকে লিখে যায়। আচ্ছা এবার দেখো বাট ইট অলসো ওয়ান্ট আস, কিন্তু এটা আমাদের আরো সচেতন করে অ্যাবাউট দ্য প্রবলেম লাইক, কি ধরনের সমস্যা, এখানে কি ধরনের সমস্যা এটা ছিল না, এই যে দেখো বাট ইট অলসো ওয়ান্টস আস অ্যাবাউট প্রবলেম, একটা প্রবলেম সম্পর্কে আমাদের বলতে হবে। তাহলে প্রবলেম লাইক, এখানে আমাদের কি প্রবলেম ছিল দেখো, এই যে ইললিগাল পোচিং মানে হচ্ছে যারা অনৈতিকভাবে পাখি শিকার করে, বুঝছো, তাদের। তাহলে ইললিগাল পোচিং হ্যাজ বিন এ থ্রেট টু দ্য ওয়াটারফাউল পপুলেশন ইন দিস ভাস্ট ওশেন, তারা যারা হচ্ছে গিয়ে তোমার অনৈতিকভাবে পাখি শিকার করে তাদের জন্য ওই পাখি যারা হচ্ছে ইম্পর্টেন্ট রেস্টিং প্লেস, মানে যারা অতিথি পাখি আসে ওই অতিথি পাখির জন্য একটা হুমকি। তো এইটাই আমরা এখানে দিলাম যে ওয়ান আস অ্যাবাউট দ্য প্রবলেম লাইক ইললিগাল পোচিং, বুঝছো, এই যে ইললিগাল পোচিং, তো একটা না একটা প্রবলেম থাকবে। এই যে এই টাইপের যদি তোমার পরিবেশ বিষয়ক ঘটনা বা স্থাপনা সম্পর্কে আসে একটা না একটা প্রবলেম
এখানে তোমাকে থাকবেই, বুঝছো? তাহলে এটাই আমরা লিখলাম, লাইক ইলিগাল কোচিং। ফাইনালি ইট সেজ দ্যাট উই মাস্ট, এটা তো জাস্ট কমন ফরম্যাট অনুযায়ী বসে যাবে। আশা করি তোমরা সবগুলো সামারি লিখার প্র্যাকটিস করতে পারবা। হ্যাঁ, তো তোমাদের যেই প্যাসেজগুলো নর্মালি আসে, তো তোমরা করবা কি, সেই কয়েকটা প্যাসেজ তোমরা পড়বা, ভালো মতো পড়বা, পড়ে চেঞ্জগুলো করবা। অবশ্যই কারো কারো টিচার আছে, ওই টিচারকে তুমি দেখাবা, তো টিচারের হেল্প নিতে পারো। স্যার এটা আমি কমন ফরম্যাটটা পড়ছি, এটা কেমন? অবশ্যই তোমার টিচার বলবে যে হ্যাঁ ভালোই হয়েছে, তো এখানে কোথায় কোথায় চেঞ্জগুলো করতে হবে টিচারের হেল্প নিতে পারো। অথবা অথবা আমরা যারা শিটটা নিছো তোমরা, ওই শিটটা যেভাবে মোবাইল দিয়ে শিখাইছি জেমিনাইরে দিয়ে, জেমিনাইয়ের কাছে যদি দিয়ে দাও, জেমিনাইকেও যদি বলো যে এই প্যাসেজ অনুযায়ী এই কমন ফরম্যাটে কোথায় কোথায় চেঞ্জ হবে সেটা আমাকে বলে দাও, তাহলে সেই জেমিনাইও কিন্তু তোমাকে বলে দিতে পারে। তো এইভাবে তুমি সামারি লেখা শিখে যাবে। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।